সুধী দর্শক, চ্যানেল 52 পক্ষ থেকে আমি ডক্টর ফারুক আজম আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান করোনা এখন এবং পরে। আমরা চ্যানেল 52-র অধিকর্তা আনাম চৌধুরী সহ আর যারা কর্মকর্তারা আছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ব্যবস্থাপনা করার জন্যে। চ্যানেল 52 এই কমিউনিটিতে একটা বিশেষ ভূমিকা রেখেছে। তারা নানা ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসছে, বিজ্ঞানের উপর, সংস্কৃতির উপর, রাজনীতির উপর এবং নানা বিষয়ে আপনাদের সচেতন করাচ্ছে। আমরা যে বিষয়ে কথা বলছি সেটা এখন একটা প্রধান বিষয়, করোনা। করোনা এখনো আমাদের পুরোপুরি আয়ত্তে আসেনি, আমাদের কাছে এখনো অনেকটা অচেনা, অজানা। মানুষের মধ্যে ভীতি এখনো রয়ে গেছে। এই পরিসংখ্যানে দেখা গেছে সংক্রমণের সংখ্যা আমেরিকায় প্রায় 2 মিলিয়ন এবং মৃত্যুর সংখ্যা 1 লক্ষের উপরে চলে গেছে। তার মানে যদিও কার্ভটা একটু থমকে গেছে, কিন্তু ভয়টা, আতঙ্ক এখনো যায়নি। এ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে বিশেষ কিছু চিকিৎসকরা আছেন, তাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। একই সঙ্গে আমেরিকায় একটা ভয়ানক দুর্যোগ চলছে, যেটা সম্প্রতি আপনারা জানেন যে এক শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হয়েছে, এক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। তাকে নিয়ে আমেরিকার 50টি অঙ্গরাজ্যে চলছে বিক্ষোভ এবং সারা বিশ্বে প্রায় 18টি দেশে এটা নিয়ে বিক্ষোভ চলছে। সেটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এর যে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে আমরা সে সম্পর্কে আলোচনা করব। তাই কথা দীর্ঘায়িত না করে আমাদের যারা আজকে অংশ নেবেন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে ডক্টর মনোয়ারা বেগম, তিনি একজন প্রথিতযশা সাইকিয়াট্রিস্ট এবং গত 30 বছর ধরে তিনি প্রাইভেট প্র্যাকটিস করছেন। এখন উনি আছেন ডিরেক্টর অফ সাইকিয়াট্রিক সার্ভিসেস at the Residential Treatment Center for Mentally Ill Adolescents. আমাদের সঙ্গে আছেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, উনি আছেন অ্যাসোসিয়েট ডিরেক্টর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল and also director of sleep medicine. আমাদের সঙ্গে আছেন ডক্টর ফজলুল এইচ ইউসুফ, উনি যদিও পর্দায় নেই কিন্তু আছেন। উনি পিডিয়াট্রিশিয়ান, adolescent medicine, pediatrics hematologist and oncologist, Flushing এবং Jamaica Hospital. Last but not the least, Dr. Kanis Nilufar Himi. She's attending physician, infectious disease faculty, Brookdale University Hospital Center, Brooklyn. বলেন সালাম, আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি ডক্টর মুজিবের কাছে যাই। এই যে সাম্প্রতিক যে ঘটনাটা চলছে, যে বিক্ষোভটা চলছে, প্রচুর লোক মিছিলে জয়েন করছে, বিক্ষোভ করছে, এতে কি করোনার আক্রান্তের সংখ্যা বাড়বে? এতে কি আরেকটা ওয়েভ নিয়ে আসবে? যেমন ডাক্তার ফাচি বলেছেন যে সেপ্টেম্বরে ফলে আরেকটা ওয়েভ আসতে পারে এবং সেটা আরো ভয়ঙ্কর। আমরা জানি যে স্প্যানিশ ফ্লুতে 3টা ঢেউ এসেছিল এবং সেখানে মৃত্যু হয়েছিল প্রায় 50 মিলিয়ন লোকের। তো এরকম একটা আশঙ্কা আছে। তো ডক্টর মুজিব, আপনি কি বলেন, এতে কি আমাদের আশঙ্কা বেড়ে যাচ্ছে, সংক্রমণের সংখ্যা বাড়বে? জি, ধন্যবাদ। স্প্যানিশ ফ্লুর যে দ্বিতীয় ওয়েভটা ছিল, এটা কিন্তু প্রথম ওয়েভ থেকে অনেক বেশি বড় ছিল। যেহেতু যখন স্প্যানিশ ফ্লুটা একটু বেটার কন্ট্রোল হচ্ছিল, তখন খুবই তাড়াতাড়ি সান ফ্রান্সিসকো এবং অনেকগুলো শহরে এবং ইউরোপে অনেকগুলো শহরে এই সেফ ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরে এগুলো উঠিয়ে দেওয়া হয় এবং এইটার ইফেক্টে আপনার আরো বেশি পরিমাণে স্প্যানিশ ফ্লু ছড়ায় পড়ে এবং তাতে অনেক লোক মারা যায়। আমাদের এখানে যেটা হচ্ছিল, নিউ ইয়র্ক এবং কিছু কিছু স্টেটে মোটামুটি কার্ভটা ফ্ল্যাট হয়ে আসছিল এবং আক্রমণের হার এবং মৃত্যুর হার আস্তে আস্তে কমে আসছিল। যদিও সাউথে কিছু কিছু স্টেটে দেখা যাচ্ছিল এটা বাড়ছে। এখন এই যে প্রবলেম হয়ে যাচ্ছে যে একটা সোশ্যাল একটা যখন মুভমেন্ট হয় এবং এই যে যেটা আপনি একটু আগে মেনশন করলেন, কৃষ্ণাঙ্গ একজন নাগরিককে একজন শ্বেতাঙ্গ পুলিশ গলায় পা দিয়ে
9 মিনিটের মতো রেখে তাকে মেরে ফেলে, এটা নিয়ে যে সোশ্যাল আপহিলটা হচ্ছে, এটার কস্টটা ইটস এ হিউজ কজ, এবং এটাতে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত বেশি এবং সব ধরনের জনগণের সম্পৃক্ততা বেশি। এরা ওই করোনা ভাইরাসের যে সংক্রামক হওয়ার যে সম্ভাবনা, তার থেকে তার ভয়টাকে ভেঙে তারা এই সোশ্যাল ইনজাস্টিসের উপরে তারা আন্দোলন করতেছে, এবং এই 400 বছর ধরে যেই অত্যাচার, নিপীড়ন, পুলিশ অত্যাচার চলছে এবং নানাভাবে কৃষ্ণাঙ্গদেরকে এখানে হেয় করা হচ্ছে, নানাভাবে তাদেরকে উপর জুলুম অত্যাচার করা হচ্ছে, এটা আজকে একটা কালমিনেটিং পয়েন্ট এসে দাঁড়িয়েছে এবং এতে সর্বস্তরের মানুষ জয়েন করছে। তো তারা কোশ্চেন হলো যে কোনটা বেশি ভয়ানক। কিছু কিছু লোক মনে করে যে এই আজকে এটা একটা মোমেন্ট, যে মোমেন্টে তাদেরকে আগিয়ে আসতে হবে এবং তাদের ওই করোনা ভাইরাসের স্প্রেডের ভয়ভীতিটাকে উপেক্ষা করে তারা এগিয়ে আসছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি এপিডেমিওলজিক্যালি চিন্তা করি, যেহেতু ওই সেফ ডিস্টেন্স মেনটেনটা ডিফিকাল্ট হয়ে যায় যখন এরকম প্রসেশন হয়, আন্দোলন হয়, আর সবাই মাস্ক পরে থাকে না, তাতে অবশ্যই সম্ভাবনা অনেক বৃদ্ধি পেয়ে গেছে করোনা ভাইরাস আক্রমণ হওয়ার। আপনারা নিশ্চয়ই আজকে খবরে দেখেছেন যে কিছু কিছু কলেজে ফুটবল প্লেয়ারদেরকে বলা হচ্ছিল যে আসতে ট্রেনিং এর জন্য, এবং তারা যেই মাত্র ট্রেনিং শুরু করছে, আজকে খবরই আছে যে বেশ কিছু ফুটবল প্লেয়ারের মধ্যে এখন দেখা যাচ্ছে সংক্রমণ হয়ে যাচ্ছে করোনা ভাইরাস। তো ওইটুক পরিসরে যদি সংক্রমণ হয়ে যায়, আপনি একটু চিন্তা করে দেখেন, প্রতিটা বড় বড় শহরে যেভাবে হাজার হাজার লোক মিছিল করতেছে, তাদের সংক্রমণ হওয়ার চান্স আরো অনেক বেশি। আচ্ছা, আপনি হয়তো কয়েক সপ্তাহ পর আমরা বুঝতে পারবো। এই মুহূর্তে এপিডেমিওলজিক্যালি সায়েন্টিফিক্যালি বলতে হবে যে ইয়েস, এটার সম্ভাবনা আরো বেড়ে গেল এখন এই করোনা ভাইরাস স্প্রেড হওয়ার। এটার সংক্রমণটা হয়েছে, এটা কতদিন পরে বোঝা যায় সচরাচর? এটা 2 থেকে 3 সপ্তাহ লাগে। হ্যাঁ, কারণ অনেকেই যখন এখানে অনেকে আছে যারা হয়তো ক্যারিয়ার, এখন তারা যখন এটা সংক্রমণ করবে, যাদের কাছে সংক্রমণ করবে, তারা সিমটম পেতে 4 থেকে 14 দিন সময় যায়। আচ্ছা, যারা বিক্ষোভে যাচ্ছে, প্রোটেস্টে যাচ্ছে, ওদের আপনি কি উপদেশ দিতে পারেন? আমার উপদেশ হলো যে মাস্ক পরে থাকা সবাই, এবং রাইট কাইন্ড অফ মাস্ক, শুধু পেপার মাস্ক বা আপনার রেগুলার ক্লথ মাস্ক পরলে হবে না। আপনার মাস্কের মধ্যে গ্রেডিং আছে, কোনটা প্রোটেক্ট করতে পারে, কোনটা প্রোটেক্ট করতে পারে না। তো রাইট মাস্ক পরা। আর যেহেতু আমেরিকা একটা বড় দেশ, রাস্তাঘাট বড় বড়, চেষ্টা করা উচিত যাতে করে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করতে পারে, আর উন্মুক্ত জায়গাতে যাতে ওরা গ্যাদারিং করে, যেখানে যদি কেউ সরায়ও সেটা ওইভাবে যেহেতু ক্লোজ জায়গা না, ওই যে সামাজিক দূরত্ব রাখা। তা আবার এটাও যেহেতু এটা ড্রপলেটের মধ্যে দিয়ে ট্রান্সমিটেড হয়, যখন ওরা স্লোগান দেয় তখন তো মুখ থেকে ইয়ের মধ্যেও বেরোতে পারে, তাই না? হতেই পারে, অবশ্যই। তাহলে ওরা কি নিঃশব্দে বিক্ষোভ করবে? নিঃশব্দ করবে না, কিন্তু ডিস্টেন্স যদি আপনার 6 থেকে 12 ফুট দূরে থাকে, সবাই যে কথা বলতেছে বা স্লোগান দিচ্ছে তার থেকে যদি ডিস্টেন্সটা মেনটেন করতে পারে, আর তারপরে তারা যদি মাস্ক পরে থাকে, তাহলে তাদের শ্বাসের সাথে ওই ভাইরাসটা নেওয়াটা চান্সটা কমে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। এবার ডক্টর মনোয়ারা বেগমের কাছে আসি। উনি একজন সাইকিয়াট্রিস্ট। এই যে ঘটনাটা এখন হচ্ছে আমেরিকাতে, এবং আমরা দেখেছি সারা বিশ্ব জুড়ে এর প্রতিবাদ হচ্ছে, এবং আমাদের আরেকটা দেখা গেছে পরীক্ষায়, সমীক্ষণে, যে কোভিড ভাইরাসের একটা রেস গ্যাপ আছে। হ্যাঁ, এবং যখন এরকম এটা একটা বিষয়, আরেকটা বিষয় হলো যখন এরকম একটা ভয়ানক দুর্ঘটনা বা এরকম ঘটনা ঘটে, তখন সমাজের উপরে, কমিউনিটির উপরে কিরকম মানসিক প্রভাব পড়তে পারে। আসসালামু আলাইকুম। আমাকে ইনভাইট করার জন্য চ্যানেল 52 কে। Actually, this is a very, very sad situation, what is going on right now. African American people were first brought in this country in chains 400 years ago, and they were not considered human beings. They were considered property. And even though 300 years ago, Lincoln, Proclamation of Freedom, he signed that, but since then, there were so many other laws were against them
that there were Jim Crow segregation, and then there were problem with housing, then mass incarceration. In America, there is 13% of African American population, but in the prison, 60% are African American population. The prison system became a private system. It is a profit-making system. Even though the African American population do not use as much drug, but the drug arrest is 37%. So you can imagine that African American population have been so much oppressed that the coronavirus situation, when they saw that the African American population dying at twice the rate of other races, so they that is one of the cause, and another cause is that 100,000 people died in America. So young people of all races have lost faith in the institution of American federal, because there is a study, as you know, if we had a lockdown 1 week earlier, we could have saved 36,000 people. So all this, kind of George Floyd case, like, Dr. Mujib was saying, that the white policeman kept his knee for 9 minutes. This was just a, one episode, but so many of these episodes happened. So I think combined with COVID-19, it created the crisis. They created the movement. Yeah, that one I sorry to interrupt you. কিন্তু এটা সাইকোলজিক্যাল ইফেক্টটা কি? আপনি যেটা বলছেন একটা ইতিহাস, ওরা বঞ্চিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু এইটার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট কি হতে পারে? এই যে যখন এইভাবে কারো মৃত্যু হলো। The psychological effect, I believe, the African American population have been in deep psychological trauma for centuries. So what I was just saying, I was giving the historical perspective to make a point that this was a tipping point when there were so many African Americans who were dying compared to the, like I said, twice the rate, because of the disparity in the economy and disparity in the social justice system, health insurance, and mistrust in the health insurance also, because culturally, they have been discriminated even in the healthcare system. So all these things made them feel that they either they die by the cough or the COVID-19. So there was an article actually today. It's a pandemic within pandemic. So African Americans feel, a lot of psychological stress, a lot of distress they are facing for centuries. জি, আবার এই যে দেখা গেছে সমীক্ষায় যে প্রায় 60 ব্ল্যাক আনআর্মড লোক পুলিশের হাতে মারা যায় বছরে, এক বছরে। We'll come back to it, but let me go to Dr. Yusuf. Dr. Yusuf, আপনি পিডিয়াট্রিশিয়ান। এখানে আরেকটা বোধহয় যারা কথা বলছেন তারা যদি আপনার মাইক্রোফোনটা যদি মিউট রাখেন, ডক্টর ইউসুফ, আপনি পিডিয়াট্রিশিয়ান এবং আমি একটা বেসিক জিনিসে আসি। করোনা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয় তার ট্রিটমেন্টের একটু ধাপগুলো বলতে পারবেন? Before I go, I know we have been talking about a little bit touching down, I think, whether the race has any impacts on the corona. I want to just pass some remarks. This coronavirus, it doesn't have a race. It doesn't have who is emperor, which is king, who is president, who is vice president, no color, no race, nothing. What I see, and we all notice, that it is mostly happening in an area, overcrowded cities that more aircrafts are landing, international airports like New York City, San Francisco, Chicago, Michigan, all big cities in the States. And overcrowded areas are the epicenter, like in New York area, the Elmhurst, Queens, Bronx, these are the epicenter. So I think we should not misunderstand
that it has a race difference. There's no race. It affects ডক্টর ইউসুফ, এই প্রসঙ্গে আমি বলতে চাই, খলিল জাকারিয়া একটা অনুষ্ঠানে দেখাচ্ছিল যে লুজিয়ানায় 70% ডেথ হয়েছে আফ্রিকান আমেরিকানের, এবং সমস্ত দেশে ডেথ রেট ছিল 23% আফ্রিকান আমেরিকান, where the population is only 13%. এর কারণটা কি হচ্ছে? Poverty is one of the cause, and the way that people lives, that also overcrowded place in an area in New York. In certain areas, there are overwhelming Asian population. They are living in 2 apartments, 2-bedroom apartment, 13 people I have found, and everybody is affected. So that could be one of the cause. Let's listen to the other panelist about that question. And Dr. Mujib, Dr. Kaniz, any comment? Unmute করে দেন. One of the main reason that healthcare access is an issue in many countries, but in these countries also. And African American people, minority people, their access to the healthcare system is much less than white population in this country. So that's one of the things. Secondly, African American people does most of the job which is a low grade, essential and risky job. So they are more exposed to those kind of situation, and their healthcare access is poor. They not able to access also good amount of food also. So with all those factors together and the living situation together, everything together make them more vulnerable to something like a communicable disease like COVID-19. And also, I think pre-existing conditions like high blood pressure, heart disease, diabetes, it is high in that population, like the brown. Obesity is another major problem. Exactly. Yeah, definitely. I think we can add some more. Dr. Yusuf, you can unmute your microphone. Can you hear me? Yeah, we can hear you. Okay, so I agree with Mujib and all the panelists that there is a multifactorial on this. But going back to the steps that you need to know what we should do as a treatment planning in children or adolescents, basically the phase of 1 is everybody should not do mistake. There is no treatment for COVID virus 19, SARS-2. There's no treatment for it. But symptomatic treatments is the main core of it, the essence of it. So the first job in children that we try to do, because now there is a problem of multi-system treatment syndromes in children, inflammatory syndrome in children. So first of all, identify the case. What are the symptoms? And if this patient has any contacts with any kind of COVID active patients, in my case, we have seen like patients, families, grandfather or somebody has been affected and patient has a fever. So in that case, when it happened, presuming that this patient probably has infected, so isolate them. And number 2 things, prevent the spread of it. Number 3 things, I think contact tracing. If it is not the grandfather, where from did it came in? Contact tracing, that will help. Test and confirm the disease, that this is what it is we are dealing with. And isolate the same family, and as well as hand washing, sanitation, social distancing. These are the main paramount of preventing in the first step of this, and use the face masks, very easy, and we can easily spread the disease. And symptomatic treatment, if there is a fever, give Tylenol, give some pain medicine. If the patient is really dehydrated, we should hydrate them. Their nutritional status should be taken care of. Some people also giving vitamin C, vitamin D, the audience, the panelists will talk about it probably. Then we should monitor the oxygen. That is very, very important. If any children has oxygen going down, and then oxygen saturation, we can monitor it. We can give supplemental oxygen. If there is a respiratory symptoms that did not happen, very rarely happen in children, then they should proceed to the emergency room and get all workup done and be admitted as permissible. And I know my colleagues are waiting to discuss more about the treatment plan.
I'm not going to go Sure. over there. So we'll come back to you. But Thank in relation, let me ask a short question to Dr. Mujib. যেটা hypoxia, oxygen কে কমে যাচ্ছে. Do you think it is a good idea to have pulse oximeter at home? Yes. So if you have symptoms and you have facility or ability to get pulse oximeter, yes, you should have that at home. One of the main reasons of decreased oxygen is this virus affects not only the lung parenchyma, it also not only the alveoli and lung parenchyma, it also affects the vascular system of the lung also. And normally, as we all physicians know, when you have a area of the lung that has infection like consolidation or infiltrate or atelectasis, the blood circulation automatically divert to the good lung. In this case, that the unique thing about this virus is that because it causes venodilatation and pulmonary artery dilatation, the shunting doesn't happen. So the affect area, the blood is not diverted to the good area. In fact, blood keep going to the affected area. That's why they have more severe hypoxia related to their lung problem. On top of that, they're also much more vulnerable to the endothelial inflammation, which affects the oxygen transport. They also develop diffuse pulmonary embolism that also affects the oxygenation. So oxygenation is the key thing that is affected by this virus. And majority patients that are dying are because of the oxygenation problem, and they end up in going to ventilation. And when they go to ventilation, as you know, that when we ventilate a patient with this kind of situation, we usually use a lot more PEEP to help to increase oxygenation. But what happened with the PEEP, it affects the good lung and divert the oxygen, and again the shunting of the venous blood or the deoxygenated blood keep continuing. So a lot of patients did not do well on ventilation because of this reason. So major problem, as you asked, oxygenation problem, yes. If they carry pulse oximeter, that will help them to know where they stand, and they can get oxygen at home, either portable oxygen or oxygen concentrator, which can help them to maintain their oxygen. If their oxygenation keep going down and they develop multi-organ system problem, then they should be going to the hospital to take care of the further problem. এই প্রসঙ্গে বলি, একজন ইমার্জেন্সি রুম ফিজিশিয়ান বললো যখন করোনা ভাইরাস আক্রান্ত পেশেন্ট আসে, খুব একটা ফিডব্যাক হচ্ছে কোথায় জানি, আচ্ছা করোনা ভাইরাস আক্রান্ত কোনো পেশেন্ট আসে, দে আর ইউজুয়ালি ফাইন ইন দ্য ইয়ার, ইউ নো, দে পুরা ফোনে কাজ করছে, তারপর র্যাপিডলি ডিটোরিয়েট করে। তো যদি পালস অক্সিমিটার থাকে, I think that they can check whether it is going down, and they can immediately ask for help. I mean, the pulse oximeter is costing like $30 to $50. এই ডিজিজ একটা ইউনিক জিনিস হলো, আমরা এটাকে বলি হ্যাপি হাইপক্সিয়া। মানে দেখা যাচ্ছে যে তাদের যারা হাইপক্সিক 80%, ইভেন 70% সিচুয়েশন নাও, দে আর pretty okay, they are talking and all those things. এটা নরমালি অন্য পেশেন্টের বেলা হয় না। অন্য পেশেন্টরা এতটা সিক থাকে, যখন অক্সিজেনটা কমে যায় আমরা মোর কনসার্ন হই, কিন্তু এই পেশেন্টগুলো হ্যাপি হাইপক্সিয়া থাকে, এবং ওই অবস্থাতে যদি ধরে নেন যে তার হার্টে একটা হার্ট অ্যাটাক হয়ে গেল, অথবা তার একটা পালমোনারি এম্বোলিজম হলো, তো দে উইল ট্রিপ অফ দ্যাট অ্যান্ড দে গো ইন কার্ডিয়াক অ্যারেস্ট এন্ড ডাই। সো ওই বসে বসে থেকে অনেকে মারা গেছে, বিকজ ইট ওয়াজ নট প্রপারলি supplemented with oxygen in right time. So having যদি পালস অক্সিমিটার থাকে, তাহলে অবশ্যই এটা ওই পেশেন্টকে মোর অ্যাওয়্যার করবে about their oxygen level, and সাথে সাথে তার পালসটা দেখতে পারবে যে পালসটা বেড়ে যাচ্ছে কিনা। ডক্টর কানিজ নীলুফার বানু, যিনি আপনার কাছে আসছি, আপনি বলুন যে কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইটা এত কঠিন কেন, কঠিন হয়ে পড়েছে কেন? It's an open question, but we will come to specific. Sure. Thank you, Channel 52, for inviting me to this program, a very wonderful program. It's my privilege to attend to this program. So, আপনি যে কোশ্চেনটা করেছেন, এটা এখনকার সময় এটা একটা আলোচিত কোশ্চেন, প্রশ্ন মানুষের মনে। তো এটা যে কোভিড ভাইরাসটা একটু ডিফারেন্ট। আমি শুরু করব যে ভাইরাস থেকে,
ভাইরাসের যে ভিরুলেন্ট ফ্যাক্টর যেটা, এই ভাইরাসের কয়েকটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভিরুলেন্ট ফ্যাক্টর আছে। ভাইরাস ইটসেলফ হচ্ছে যে একটা ভেরি ভিরুলেন্ট ভাইরাস। এটা হাইলি কন্টেজিয়াস, ইজিলি স্প্রেড করে মানুষ থেকে মানুষে, এবং যখন মানুষের শরীরে সে ঢুকছে, এখানে শরীরে ঢোকার পরে যে ও যে ভাইরাসের যে রিসেপ্টরটা ইউজ করে, ACE2 রিসেপ্টর, যেটা আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানে অ্যাভেলেবল। সো এর জন্য এর এন্ট্রিটা খুব সোজা। এন্ট্রিটা হয়ে যাওয়ার পরে আমাদের ইমিউন সিস্টেম যেটা, ওটাকে অ্যাক্টিভেট করছে, এবং অ্যাক্টিভেট করার জন্য একটা ওয়াইড স্প্রেড যে একটা ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন হওয়ার জন্য, এটা ডিটেল বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি সংক্ষেপে বলছি, মানে মেডিকেল টার্মটা একটু কম ইউজ করে বলছি। তারপরে সেখান থেকে যে এই যে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হওয়ার জন্য, হোল ইমিউন সিস্টেম, তাহলে ওখান থেকে যে বাই প্রোডাক্ট হিসেবে যে সাইটোকাইন গুলি রিলিজ করছে আমাদের ওন বডি, সেই বডি থেকে এটা সাইটোকাইনের যে একটা সার্জ হচ্ছে, সেই প্রত্যেকটা অর্গানকে এফেক্ট করছে হেড টু টো। তারপরে এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে যে এই ভাইরাসটা যেটা মাল্টি অর্গান এফেক্ট করে ব্রেনে, এটা সরাসরি আমরা কয়েকটা অটোপসি রিপোর্টে আমরা দেখেছি, এবং ওরা চেক করেছে ভাইরাসের নাম কনসেন্ট্রেশনটা ব্রেন টিস্যুতে পাওয়া গেছে, এটা লাং টিস্যুতে তো পাওয়াই যাচ্ছে, তারপরে হার্ট টিস্যুতে পাওয়া যায়, এটা মাসেলকে এফেক্ট করতে পারে, হার্টের মাসেলকে এফেক্ট করতে পারে, যেটাকে বলে মায়োকার্ডাইটিস। তারপর এটা কিডনিতে এর কনসেন্ট্রেশনটা মানে অনেক বেশি, যেহেতু কিডনিতে আমাদের এসি ইনহিবিটর থাকে, রিসেপ্টরটা থাকে, তো ওটার খুব পোর্টাল এন্ট্রি, মানে ইজিলি ওটা এফেক্ট করতে পারে। তো এইভাবে লিভারে আমরা ওখানে যখন লিভার থেকে ভাইরাসটা যখন চেক করছে, ওখানে আমরা লিভারেও ভাইরাসটা পাওয়া গেছে। সো এটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট করার জন্য the whole body affected হচ্ছে। সেজন্য আমরা দেখছি যে অনেক সময় ইয়াং পেশেন্ট, যাদের কোনো আন্ডারলাইং মেডিকেল ইস্যু, কোমরবিডিটিস নাই, ডায়াবেটিস নাই, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার নাই, বা কিডনি প্রবলেম নাই, কিন্তু তারা খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করছে, একদম ইন্টুবেশন হচ্ছে, তারপর মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে, কারণ হচ্ছে এই যে ভিরুলেন্সের জন্য। তো আরেকটা হচ্ছে যে আমি বললাম যে ইনডাইরেক্ট ফ্যাক্টর হচ্ছে যে এটা হাইলি কন্টেজিয়াস, একটা মানুষ থেকে আরেকটা মানুষে, একটা ফ্যামিলিতে। এটা আমার আগে ডক্টর মুজিবুর রহমান মজুমদার বলেছেন, ডক্টর ইউসুফ বলেছেন, তো আমি ওটা আবার রিপিট করছি না। তো সেই জন্য এই ভাইরাসটাকে কন্ট্রোল করা খুব মানে একটু টাফ, সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এটা টোটালি নিউ টু আস, আমাদের জন্য এই ভাইরাসটাকে ট্রিটমেন্টের জন্য কোনো ওষুধ নাই, এটার জন্য এখনো আমাদের কোনো ভ্যাকসিন নাই, ইফেক্টিভ কোনো মেডিসিন নাই, কোনো ভ্যাকসিন নাই। তো সেই জন্য এটা যখন রুগী আসছে, তাদেরকে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের জন্যও আমাদের অনেক হচ্ছে, মানে আমরা প্রপার যেটা স্পেসিফিক ট্রিটমেন্টটা দিতে পারছি না। সো সেজন্য এখনো যে সাপোর্টিভ যে ম্যানেজমেন্ট যেগুলি, সেটাই হচ্ছে আমাদের মেইন ট্রিটমেন্ট এখনো আছে। তো সেই জন্য আমরা, যেহেতু এটা আমাদের টোটালি নিউ টু আস, আমাদের কোনো স্পেসিফিক মেডিসিন নাই, সেজন্য এটা খুব চ্যালেঞ্জিং হয়ে এখনো আছে আমাদের কাছে। ডক্টর কানিজ, এই প্রসঙ্গে আমি এটা বলছি, এটা বলছে যে এটা খুব দ্রুত বদলাচ্ছে এবং মিউটেশন হচ্ছে, কিন্তু মিউটেশনটা এখন ইজ নট এ বিগ কনসার্ন। হ্যাঁ, কোপটোর মধ্যে এটা নাকি হয়েই থাকে, এবং যেটা প্রধান সমস্যা যে এখনো কোনো চিকিৎসা বেরোয় নেই। কিছুটা আমরা আগে শুনেছিলাম রেমডেসিভির কাজ করছে ভালো, আবার এত কাজ করছে না। রেমডেসিভির কিছুটা নিরাময় সময়টা কমিয়ে আনছে, মৃত্যু হার কমাচ্ছে না, মৃত্যু হার বা ইনকিউবেশন রেটও কমাচ্ছে না। আমরা আসবো আপনার কাছে আবার ফিরে, কারণ আরেকটা যে খুব দুশ্চিন্তার বিষয়, সেটা হচ্ছে এটার উপসর্গগুলা, যেমন একটা ব্লাড ক্লটিং হচ্ছে, যেটা এম্বোলিজম, মাইক্রোএম্বোলাই, এগুলো হচ্ছে। আমি সেটা নিয়ে আপনার সাথে আলাপ করব। আমি একটু ডক্টর মনোয়ারা বেগমের কাছে যাই। আপনি আপনার প্র্যাকটিসে এই করোনা সংক্রান্ত রোগীদের কিভাবে দেখছেন এবং কি কি উপসর্গ নিয়ে ওরা আসছে? আমি তো এখন একটা রেসিডেন্সিয়াল ট্রিটমেন্ট সেন্টারে কাজ করি। তো আমার একটা পেশেন্ট আর কি, তার করোনা ভাইরাস হয়েছিল, এবং তার গ্র্যান্ডমাদার, শি ওয়াজ ইন দি নার্সিং হোম, the grandmother passed away, তারপরে great uncle passed away. So he was very afraid psychologically, of course. You know, he had a lot of fear that what will happen to him, and you know, his mother also was affected. So he was very fearful and very concerned about himself and his mother. So you know, I had to give him support.
tell him that, percentage wise, most people get better, and only few people, with comorbidity, they might die. So, basically give him therapy and support. That's what I have done with this particular patient. And I had actually another patient whose mother had the virus, but she did not have it. She was concerned about her mother, but mother recovered. So basically, I have to give psychological support by counseling. এই সময় আমরা জানি যে আতঙ্ক, উদ্বেগ, ডিপ্রেশন একটা প্রধান কারণ, বিশেষ করে যে লকডাউনটা এখন উঠে যাচ্ছে ধীরে ধীরে, একদম সামাজিক বিচ্ছিন্নতা একটা কারণ। এর মধ্যে আপনি ওদের কি বলবেন যে কিভাবে এটা কোপ করা যায়? আমি আবার আপনার কাছে আসবো একটু পরেই। আমি এখন যাই ডক্টর ইউসুফের কাছে। ডক্টর ইউসুফ, যেটা একটা সবার দুশ্চিন্তার কারণ, সেটা হচ্ছে অনেক বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে, এবং একটা যেটা মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম যেটা বলা হচ্ছে। তা আপনার প্র্যাকটিসে আপনি কেমন দেখছেন? খুব সুন্দর, চমৎকার কোশ্চেন। আমি বাস্তবিকভাবে যে সমস্ত পেশেন্ট এখন পর্যন্ত পজিটিভ পেয়েছি, আমার এবং আমার অ্যাসোসিয়েটস এবং হসপিটালস, surrounding hospitals, none of them has developed multi-system inflammatory syndrome. But, and there is no casualties either. I could say in my known patient set, there is no admissions, and we are able to take care of it as a home care and preliminary symptomatic treatment. Now, the multi-system inflammatory syndromes, it is a condition that can affect below 21 years old, and multiple body parts, including the organs, are inflamed and affected. And এটার উপসর্গগুলি কি? উপসর্গগুলি, like adults, only thing is the fever is very common. অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যারা বলতে পারে না, ম্যালেজ অথবা উইকনেস, বাট আমরা লক্ষ্য করেছি যে পেটের ব্যথা, বমি অথবা ডায়রিয়া খুব বেশি। স্কিন র্যাশ ইজ এ ম্যানিফেস্টেশন, এবং এই স্কিন র্যাশ এবং ক্র্যাক লিপস এবং স্ট্রবেরি টাং, এই দুইটা সিনোনিমাস কন্ডিশন যেটা অলমোস্ট কোইনসাইড করে উইথ এ ডিসঅর্ডার কল কাওয়াসাকি disease in children. So it also affects a later stage headache, confusion, collapse, circulatory collapse, এবং whole bodyটা রেডিশ এবং ইনফ্লেমড হয়ে যেতে পারে। এবং কিছু কিছু বাচ্চা এবং অ্যাডোলেসেন্ট আমরা দেখেছি যে ডিসটেস্ট এবং স্মেলও কমপ্লেন করেছে। বাট আমরা যখন দেখি যে কারো রিয়েলি ভেরি লেথার্জিক এবং very toxic looking, we advise them usually to go to the emergency room, and usually where there is a full ICU and COVID-19 support for the children are available. So all these hospitals, and in New York there is no lack of those hospitals, no lack of those supports, and it was really very efficiently maintained and treated. আচ্ছা, আরেকটা হলো এটা, what is the prognosisটা কেমন? Prognosis also depends on the underlying conditions. If like an adult, comorbidity, like children's, I do see, as I am a hematologist, I do see a lot of cases of blood disorders, cancers, post-transplant patients, still existing patients, except one patient I have that had little bit of other issues, looks very toxic, and the first place we have diagnosed this patient as a disorder in the COVID-19, and relatively did very well. So none of my patients really went to the hospital. Once it goes to the hospital, they admit in the hospital,
we leave it the care on the critical care settings. So I really don't go there. আচ্ছা, এতে তো মৃত্যু হয়েছে প্রায় 150 জনের মতো বোধহয়। তো মৃত্যুর আশঙ্কা, আচ্ছা এটা নিয়ে আমি ডক্টর মনোয়ারা বেগমের সাথে পরে আসবো, যে যখন একজন প্যারেন্টস দেখলো যে তার বাচ্চার কোভিড হয়েছে, তাকে আপনি কিভাবে বোঝাবেন বা তার সেই এই যে স্ট্রেসটা সে কিভাবে হ্যান্ডেল করবে। কিন্তু আমি এখন যাবো ডক্টর মুজিবের কাছে। ডক্টর মুজিবের একটা বেসিক কোয়েশ্চেন, একজন যখন কোভিডে আক্রান্ত হয় তাকে কি আইবুপ্রোফেন ইউজ করা আপনি বারণ করবেন? এটা প্রথম থেকে আমরা এইভাবেই দেখেছি যে আইবুপ্রোফেন বা এনসেড দিলে হয়তো তার সমস্যা বাড়ে। প্রথমত এনসেডের একটা এফেক্ট আছে কিডনির উপরে, নেফ্রাইটিস তৈরি করে, আর এই ভাইরাসও কিডনির উপরে এফেক্ট করে। এখন ডুয়াল এফেক্টে হয়তো এমন হতে পারে যে তাদের কিডনি ফাংশন আরো বেশি ডেটোরেট করে। তবে রিসেন্টলি কিছু স্টাডি করা হচ্ছে এনসেডের উপরেই, যে এটা থেকে এনসেড কাজ করে কিনা। তো এখনো একটু আর্লি টু গেট অল দ্য রেজাল্ট। তবে প্রথম থেকে মানা করা হয়েছিল যে কোনো ধরনের অ্যানসেড ইভেন অ্যাসপিরিন না নেওয়ার জন্য। জ্বর হলে আমরা বলেছি যে টাইনাল নিতে, কিন্তু টাইনাল আবার সমস্যা হলো এটা আবার লিভার এফেক্ট করে। যদি আপনি বেশি টাইনাল নেন তাহলে আবার লিভারের আরো ক্ষতি করে। তো এই ভাইরাসটা এখনো যেহেতু নোভেল ভাইরাস এবং আরো অনেক কিছু আমাদের জানার প্রয়োজন আছে, আর অনেক স্টাডি দরকার আছে। যখন আরো অনেক ডাবল ব্লাইন্ড স্টাডি করে বুঝতে হবে যে আসলে কোনটা উপকার করে কোনটা ক্ষতি করে, এই ডিটেল জিনিসগুলো আরো আমরা জানতে পারবো ইনশাল্লাহ। হয়তো আগামী 6 মান্থ টু 12 মান্থের মধ্যে আরো অনেক ইনফরমেশন আমাদের কাছে আসবে। আমি ডক্টর কানিজের কাছে যাই। আমরা যে কথা নিয়ে আলোচনা করছিলাম যে নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে, যেটা ডক্টর মুজিব উল্লেখ করলেন যে অনেক সময় যে হাইপক্সিয়া, এবং কিন্তু যে ব্লাড ক্লটে হঠাৎ করে স্ট্রোক হচ্ছে, হঠাৎ সাডেন ডেথ। হ্যাঁ, কিন্তু এই যে হোয়াট ইজ বিহাইন্ড দ্য ব্লাড ক্লট? থ্যাংক ইউ ডক্টর আজম। এটা যে ভাইরাসটার একটা ওয়ান অফ দ্য মানে মেজর প্যাথোফিজিওলজি, যে এই ভাইরাসটা কোয়াগুলোপ্যাথি করে। এটা কেমন করে করে? একটা মেকানিজম আছে। একটা হচ্ছে যে ভাইরাস নিজে ইটসেলফ মানে এন্ডোথেলিয়াল যে লাইনিংটা আছে ব্লাড ভেসেলের, ওই এন্ডোথেলিয়াল লাইনিং ডাইরেক্টলি ওটা একটা ইনজুরি করে। ইনজুরি করার জন্য ওখানে ব্লাড ক্লটটা তৈরি হচ্ছে, যে ন্যাচারাল প্রসেসে যেটা তৈরি হয়, ওখানে একটা ব্লাড ক্লট তৈরি হচ্ছে, থ্রম্বোসিস বলা হচ্ছে। এটা একটা মেকানিজম। সেকেন্ড মেকানিজম হচ্ছে ইনফ্লামেশন। এটা যে সাইটোকাইন গুলি রিলিজ করছে, এই ইনফ্লামেশনের জন্য এন্ডোথেলিয়াল যে ওয়ালের ইনজুরি হচ্ছে এবং সেখানে আরেকটা ক্লট তৈরি হচ্ছে। থার্ড হচ্ছে স্ট্যাসিস, কারণ কোভিড পেশেন্ট যারা সিক পেশেন্ট তারা কিন্তু বেড বাউন্ড থাকে মোস্ট অফ দ্য টাইম। সো স্ট্যাসিসের জন্য এটা একটা নর্মাল একটা ফেনোমেনা, সেটার জন্যও ব্লাড ক্লট হতে পারে। যেটা আমরা দেখছি লাংসে, যে লাংসে অটোপসিতে আমরা যেখানে দেখছি যে অ্যালভিওরা, ডক্টর মুজিবুর রহমান মজুমদার মেনশন করেছেন যে ওখানে অ্যালভিওরা ড্যামেজ যেটা হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, আইলিন মেমব্রেন তৈরি হচ্ছে, কিন্তু অটোপসিতে কিন্তু ওখানে আমরা অ্যালভিওলার মাইক্রোথ্রম্বাই আমরা পেয়েছি। হ্যাঁ, যেটা একটা অ্যালার্মিং। তারপর হচ্ছে যে এখানে হার্টের যে মানুষ অনেক সময় সিম্পটম নিয়ে আসছে হার্ট অ্যাটাক, অ্যাকিউট হার্ট অ্যাটাক, অ্যাকিউট এমআই অথবা মায়োকার্ডাইটিস নিয়ে আসছে। তো ওখানেও আমরা দেখছি যে থ্রম্বো ইস্কিমিক ইনজুরি হচ্ছে, যেটা রেগুলার এমআই এর, কিন্তু তার আন্ডারলাইন প্রবলেমটা হচ্ছে কোভিড। অনেক সময় আসছে স্ট্রোক নিয়ে, কারণ হচ্ছে যে স্ট্রোক ইস্কিমিক স্ট্রোক হচ্ছে, কারণ হচ্ছে মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে, এবং কয়েকটা কেস রিপোর্টও করা হয়েছে লার্জ ভেসেল মানে আর্টেরিয়াল ব্লকেজ হয়েছে। তো এটা একটা ফ্যাক্টর। তারপরে হচ্ছে যে স্ট্রোক নিয়ে আসছে, এবং সেটা ছিল প্রেজেন্টিং সিমটম, অন্য কোনো সিমটম ছিল না, পেশেন্ট নিয়ে আসছে স্ট্রোক হয়ে আসছে, এবং দেখা যাচ্ছে যে তার ইস্কিমিক স্ট্রোক, এবং দেখা যাচ্ছে কোভিড পজিটিভ। ঠিক আছে, তারপরে হচ্ছে যে কিডনিতে যে ইনজুরিটা আমরা পাচ্ছি, ওখানেও আমরা দেখছি মাল্টিপল কিডনি ইনজুরিটা মাল্টিপল মেকানিজম। তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে যে ওখানে ভাস্কুলার যে ওয়াটারিয়াল সাপ্লাই, যে সাপ্লাইটা ব্লক হয়ে যাচ্ছে, মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে। তারপরে যখন পেশেন্ট যখন আসে, আমরা আরো দেখেছি যে মার্কারগুলি, কোয়াগুলেশন যে মার্কারগুলি, যেমন ধরেন যেটা একটু ডিআইসি থেকে একটু আলাদা, রেগুলার ডিআইসি থেকে একটু ডিফারেন্ট, ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন থেকে একটু আলাদা। যদিও কোভিড পেশেন্টের ডিআইসি ডেভেলপ করে, কিন্তু এটা মেকানিজমটা একটু ডিফারেন্ট। এখানে আমরা দেখি ফ্যাক্টর 8 এলিভেশন মানে রাইজ করে, ওটা দেখতে পাচ্ছি। এখানে দেখছি লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, কিছু পেশেন্টকে দেখা যাচ্ছে যে তাদের লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট প্যারামিটারটা বেশি,
তো এটাও ব্লেম করা হচ্ছে যে কোভিড এর জন্য হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে VH এটা ভ্যান ইনভেন্ট ফ্যাক্টর অ্যান্টিজেন, এটাও অনেক পেশেন্ট এলিভেশন মানে এলিভেটেড মার্কার নিয়ে আসছে। তারপরে আরো কিছু ভাস্কুলার এন্ডোথেলিয়াল FDP. এলিভেশন পাওয়া যাচ্ছে। কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে প্রোটিন সি, এটা অত বেশি পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছু অ্যাবনর্মালিটিটা কিছু কিছু পেশেন্টে আমরা পাচ্ছি। তারপরে হচ্ছে যে আবার ইয়েতে এই যে এই ফ্যাক্টরগুলি বেড়ে যাওয়ার জন্য ফিব্রিনোজেন লেভেলটা বেশি পাচ্ছি। তো এই ফ্যাক্টরগুলি বেড়ে যাওয়ার জন্য হাইপার কোয়াগুলেবিলিটি হচ্ছে, থ্রম্বোসিস হচ্ছে, এবং এই থ্রম্বোসিসটা কোনো অর্গানকে ইয়ে করছে না, যে কোনো অর্গান, এটা ব্রেনে হতে পারে, হার্টে হতে পারে, অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, এটা লিভারে হতে পারে, এটা কিডনিতে হচ্ছে, এটা খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে যারা স্পেশালি যাদের কিডনি ফেলিউর হচ্ছে, এবং অটোপসিতে এগুলি আমরা দেখতে পাচ্ছি। তো এই হাইপার কোয়াগুলেবল স্টেটটা, যেটা একটা মানে খুবই সারপ্রাইজিং, এবং এটা একটা মানে কি বলবো সারপ্রাইজিং, এবং ওয়ান অফ দ্য মানে এই যে কোভিড ভাইরাসটা এই যে মাল্টিপল ওয়েতে একটা হিউম্যান বডিতে অ্যাটাক করে, সেই হাইপার কোয়াগুলেবল ওয়ান অফ দিস। তো সেই জন্য আমাদের অনেক পেশেন্ট মানে কোভিড পেশেন্ট যারা আসে, যদি আমি আইসিইউ থেকে শুরু করি, তাদের ম্যান্ডেটরি যদি তাদের কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, কন্ট্রাইন্ডিকেশন মানে মেইন অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, যেটা যদি ব্লিডিং, অ্যাক্টিভ ব্লিডিং ব্রেন মানে ব্রেন হেমোরেজ না থাকে, বা অ্যাক্টিভলি যদি ব্লিড না করে, তাদেরকে ম্যান্ডেটরি এটা মানে শুরু করে দেওয়া হয় অ্যান্টিকোয়াগুলেশন, লোভোনক্স বা ফ্রাকশনেটেড হেপারিন। এবং যারা জেনারেল ওয়ার্ডে যারা আসতো তাদেরকেও মানে অল কোভিড পেশেন্ট মানে কোনো ইয়ে নাই, তাদেরকে অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া হচ্ছে। অনেক এই প্রসঙ্গে আমি আপনাকে একটা প্রশ্ন করি। অ্যান্টিকোয়াগুলেন্ট তো হাসপাতালে দিতে পারছে, কিন্তু যারা বাইরে আছে ওদের জন্য কি প্রিভেনশন হতে পারে? ওরা কি অ্যাসপিরিন নিলে ভালো হবে? লেস চান্স যারা অ্যাসপিরিন খায়? এটা ডিপেন্ড করছে যে তার কন্ডিশনের উপরে, ঠিক আছে? যদি ধরেন অ্যাবাভ 65, তার ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, হয়তো আমি ধরে নিচ্ছি তার হার্ট ভালো, কিন্তু যদি তার সিমটম থাকে তাহলে মানে সে ইয়ে নিতে পারে। ধরেন অ্যাসপিরিন তো ডায়াবেটিক পেশেন্ট, অ্যাসপিরিন 81 মিলিগ্রাম যেটা, এটা রেগুলার তাদের একটা মেডিকেশন। তো সেখানে তারা আমি বলবো যে একটু চেক আপ করে, বিশেষ করে বেসিক ল্যাবটা চেক করে, তারপরে এটা আউটপেশেন্ট হিসেবে চেক করা যেতে পারে, হসপিটালাইজ হতে হবে না। তারপরে আমরা ওইটা যেটা বাসায় বসে মানুষ ইনজেক্ট করতে পারে, লোভোনক্স ইজ ভেরি মানে এটা সেফ, এবং সে নিজে এটা পুশ করতে পারে। যদি না করতে পারে তাহলে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, সেটাও আমরা তাদেরকে প্রেসক্রাইব করতে পারি, কিন্তু এটা সবার জন্য না। আউট পেশেন্টে আমাদেরকে আগে অ্যাসেস করতে হবে পেশেন্ট আন্ডারলাইন কন্ডিশনটা। যদি এটা ইয়াং পেশেন্ট হয় 40 ইয়ার্স ওল্ড, কোনো আন্ডারলাইন প্রবলেম নাই, তাদের জন্য অ্যান্টিকোয়াগুলেশনটা ম্যান্ডেটরি নয়। কিন্তু ধরেন অ্যাবাভ 60 or অ্যাবাভ 65 উইথ আন্ডারলাইন মেডিকেল কোমরবিডিটি যদি থাকে, তাহলে তাদেরকে দেওয়াটা ভালো। আচ্ছা, আমাদের সাথে আরো কিছু দর্শক যুক্ত আমি একটা অ্যাড করতে চাই, আমি এখানে একটা অ্যাড করতে চাই যে এখন পর্যন্ত কোনো রিকমেন্ডেশন নাই যে বাসায় যারা আছে তাদেরকে অ্যান্টিকোয়াগুলেশন দেওয়ার রিকমেন্ডেশন নেই, আনটিল এন্ড আনলেস তাদের আমরা ডি ডাইমার হাই পাই বা সামথিং লাইক দ্যাট। আর একটা জিনিস অ্যাড করতে চাই যে ব্লাড ক্লটটা যে হচ্ছে এটা কিন্তু ইনসাইটে হয়। ধরেন আপনার করোনারি আর্টারি টোটালি ক্লিন, তার কোনো আর্থ্রোস্ক্লেরোটিক ডিজিজ কিছু নাই, কিন্তু এই ভাইরাসের কারণে ইনসাইড টু করোনারি আর্টারিতে হঠাৎ করে একটা ক্লট বেঁধে যেতে পারে, এবং হি ক্যান গো ইন অ্যাকিউট এমআই এবং কার্ডিয়াক অ্যারেস্ট। এটা একটা ইউনিক এই ভাইরাসের এফেক্টটা, যেটা আমরা ইউজুয়ালি কোনো ডিজিজে এইভাবে দেখিনি। তার মানে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নিলেও মানে প্রিভেন্টিভ কিছু নাই, যেমন হার্ট সার্জারি পরে যে প্লাভিক্স বা প্লাভিক্স এবং অ্যাসপিরিন এগুলো অ্যান্টিপ্লেটলেট, এরা আসলে অ্যান্টিকোয়াগুলেন্ট না। হ্যাঁ, এগুলো হলো মোস্টলি অ্যান্টিপ্লেটলেট। অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা যেমন হেপারিন, কুমেডিন অথবা লোভোনক্স অথবা আরো কিছু আছে। তো যেটা হলো যে যেহেতু এটা ইনসাইড টু কোয়াগুলেশন করতে পারে, এবং ব্রেন থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে সব জায়গাতে এটা মাইক্রোভাস্কুলার লেভেলে ক্লট তৈরি করতে পারে, এই জন্য হসপিটালাইজ পেশেন্টগুলোকে আমরা এখন অ্যাজ পার রুটিন আমরা যদি কোনো অ্যাবসলিউট কন্ডিশন না থাকে তাদেরকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছি, যাতে করে এই জিনিসগুলো না হয়। আর এই যে আপনাকে একটু আগে ডক্টর বানু বলেছে যে মোস্ট অফ দিস পেশেন্ট আর ভেরি উইক এন্ড দে আর মোস্টলি বেড রিডেন, তো তাদের ডিভিটি বা ডিপ ভেনাস থ্রম্বোসিস হওয়ার চান্স খুবই বেশি থাকে, এবং তার থেকে পালমোনারি এম্বোলিজম থেকে সব ধরনের জিনিস হতে পারে। এই জন্য হসপিটালাইজ পেশেন্টগুলোকে রুটিনলি আমরা যদি কন্ডিশন না থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছি, কিন্তু বাসায় যাদেরকে আমরা ট্রিট করতেছি যারা মাস মোর স্টেবল দেন হসপিটালাইজ পেশেন্ট, তাদেরকে এখন এই ধরনের রিকমেন্ডেশন আসেনি যে তাদের প্রত্যেককে অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া।
তো এই মুহূর্তে আমরা এটা করছি না until unless they have a strong indication high D dimer অথবা some other way of doing যেমন আমি নিজের কথাই বলি আমি যখন দেখলাম যে আমার নিজের পালমোনারি এমবোলিজম হচ্ছে বিকে স্ক্যান করে তখন আমি নিজে ওরাল অ্যান্টিকোয়াগুলেশন নিচ্ছি বাসায় এখন। হ্যাঁ, তো যদি আমার এটা না থাকতো, আমি যদি দেখতাম যে আমার এটা নাই, তাহলে আমি নিতাম না। তো বাসাতে থাকেও যদি আমার টেস্ট করে যদি দেখা যায় যে আমার পেশেন্টের ব্লাড ক্লট আছে, দেন দে শুড বি অন অ্যান্টিকোয়াগুলেন্ট। আমাদের সাথে কিছু দর্শক যুক্ত হয়েছে। বিশ্বজিৎ রয় বলছে ভেরি ইউজফুল, টেকিং টকিং অ্যান্ড ইনফরমেটিভ। আর মোহাম্মদ আইয়ুব দিয়েছে আসসালামু আলাইকুম। কেভিন মন্ডল, গুড জব। মিল্টন জাকি ইজ ওয়াচিং। ডক্টর জয়, চ্যানেল 52, ওয়েলকাম। তো এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যত যাই করা হোক না কেন এই ভাইরাস যাওয়ার নয়, একে নিয়ে বাঁচতে হবে। যেভাবে HIV থেকে গিয়েছে পৃথিবীতে, এর পাশাপাশি বিশ্ব জুড়ে বাসা বাঁধতে পারে মনের রোগও, এমনই আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। এখন থেকে সে নিয়ে ভাবনা চিন্তা শুরু করার জন্য হুঁশিয়ারি করে দিয়েছেন তারা। এবং রাষ্ট্রপুঞ্জের জেনারেল সেক্রেটারি আন্তোনিও গুতেরেস এই কথা বলেছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কয়েক দশকে কেউ ভাবেনি, বরং উপেক্ষা করে এসেছে। করোনা অতিমারি সরাসরি মানুষের পরিবার, কোনো এলাকায় ও দেশে ভাঙন ধরাচ্ছে। অতিমারি হয়তো যখন নিয়ন্ত্রণে চলে আসবে, তখনও দেখা যাবে মানুষ ভয়ে হতাশায় রয়েছেন। তারা নিজের প্রাণ নিয়ে ভয় পাবেন, প্রিয়জনকে হারানোর ভয় পাবেন। ডক্টর মনোয়ারা বেগম, আপনার কমেন্ট। That is very true. Effect of the COVID-19 infection on human mind, it is very serious. Why? আপনি যেটা বললেন, এই যে ভীতি যে আমার হতে পারে, আমার পরিবারের হতে পারে, তারপরে যেহেতু এটা এত সিরিয়াস, অনেক মানুষ আমরা দেখেছি যে কত মানুষ মারা গিয়েছে। এক সময় নিউ ইয়র্কে 800 জন করে মানুষ মারা গিয়েছিল। তো এখন মানুষের আরেকটা জিনিস হলো সোশ্যাল আইসোলেশন। হঠাৎ করে মানুষদের বাড়িতে থাকতে হচ্ছে, দে ক্যানট গো আউট, স্কুল ইজ ক্লোজড, দে আর নট গোয়িং টু দ্য অফিস। এই যে একটা সোশ্যাল আইসোলেশন, এটা থেকেও কিন্তু ডিপ্রেশন বাড়তে পারে। তো এই যে এনজাইটি ফর গেটিং ইনফেক্টেড, social isolation, and job loss. Jehetu all these businesses were closed, so a lot of people became unemployed. সেটাও একটা বিরাট কারণ যে মানুষের আনএমপ্লয়মেন্ট হলে অবশ্যই মানুষের আরো বেশি এনজাইটি এবং ডিপ্রেশন হবে, বিকজ দে আর ওয়ারিড অ্যাবাউট how they are going to feed their family, how they are going to feed themselves. So আমরা শুনতে পাচ্ছি না মনোয়ার বেগমকে। ন্যাচারালি আপনাকে শুনতে পাচ্ছি না আমরা পাচ্ছি। আমরা কিন্তু শুনতে পাচ্ছি। ও আচ্ছা, এখন শুনতে যাচ্ছে। গুড। ও, উনি তো কন্ট্রোল করছেন, আমি না। না না, শোনা যাচ্ছে, বলুন। ওকে। সো ন্যাচারালি রিসেন্টলি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনে একটা রিপোর্ট এসেছে যে the anxiety and depression is rising tremendously. Suicide rate is rising, as we know that the two healthcare workers committed suicide. There are a couple of adolescents, one of them in California, 14-year-old kid hanged himself. So all this affect, the fear of getting infected, and all the panel already discussed about not having any evidence-based treatment and not knowing when the condition will get worse. Those are very uncertain situation, and not seeing any vaccine in the future. So those uncertainties definitely affecting people. And people who are already suffering from anxiety and depression, those people can go to the deep end. So if we do not watch out for those people, or we do not take care of their mental health, there will be another big
crisis, which is already we are seeing in the increase of anxiety, depression. So how to handle that? It will take not only, for us to accept as human beings that we have survived other disasters. So coping mechanism, we have to learn that, a lot of things are not within our control. So certain things we can control. Okay, First, Dr. Manohar Begum will come with that. Coping mechanism Okay. we will discuss. আমি এখন ডাক্তার আচ্ছা। নিলুফারের কাছে যাচ্ছি। এখন আস্তে আস্তে স্কুলগুলো খুলবে, ছেলে মেয়েরা স্কুলে যাবে। তারপর আপনি ওদের একটু প্যারেন্টসদের আপনি কি বলবেন, কি সতর্কতা ওরা অবলম্বন করবে? কোশ্চেনটা কি আমাকে করা হয়েছিল? হ্যাঁ, আপনাকে করা হয়েছে। Thank you so much. Most importantly here is the behavior change. Behavior change that includes a lot of stuffs. এখন school is not going to open in a nursery school or kindergarten or others. It is the first stage is going to be the college and others if it does happen. But I don't foresee it in nearby. But children's, it's very important that we engage them. Very important that we talk to them. It is very important that their mind is always searching an answer. So if they have a question, we try to answer that question. Now coming to the points of, because আমাদের panelists সবাই বলে গেছেন, it is very contagious. So if they're very contagious, the first step should be, even in the school and at home and anywhere, clean your hands. We have to practice from 2 years and above, and maybe even low infants and children. Avoidance of contacts between the adult and vulnerable adults and adults who are sick. So this will allow us to prevent transmission of the disease in a vertical mode or any other mode to the adults, and getting the diseases for the children, it will help them. And the same thing again, we come to a point that how do we manage in the school, put a distance between the children and other people as much as possible, the socially distances. Then also important is to clean and disinfect areas, the tables, the toys that children are playing with, even the keyboards, and their garments that they are going to go to school. After coming from school, the thing that we are practicing, I go home, I laundry it. Okay, so the same phenomenon should be there. So in any way, children's in a group, when they comes into a group, there is a chances of vulnerability is more, especially September onwards when the flu season knocked by, influenza A and B and RSV viruses. So we got to be very careful how to prevent it. Make sure that all children are up to date with their immunizations, including the MMR and varicella. There is a post going on in the New York State Department of the Health and the CDC warning them, please update all the children about to slow down the possible contact and spread of the diseases. These are the most fundamental things, I think. Very, very important points. তো এখন আমাদের দর্শকদের মধ্যে জয়েন করেছে ইয়াসমিন জামান। উনি লিখেছেন, ওয়াচিং ফ্রম টরন্টো, lively discussion and helpful information. Thank you all. উর্মিন উস্তাদ বলছেন, very important information. আমরা খুব খুশি যে আপনারা এতে উপকৃত হচ্ছেন, কিছু ইনফরমেশন জানতেন। আমি কতগুলা মিথের ব্যাপারে আসি, এসব লোকদের মধ্যে ধারণা আছে, কিন্তু সেটা ভুল ধারণা। আমরা আজকে দেখি সেটা পরিষ্কার করতে পারি কিনা। একটি হচ্ছে যে ওয়ার্ম ওয়েদার উইল স্টপ, মানে গরম আবহাওয়া ওই ভাইরাস সংক্রমণ ঠেকাতে পারবে। এটা ডক্টর নীলুফার বানু কি বলেন? থ্যাংক ইউ ডক্টর আজম। আমার মনে হয় যে এটা ঠিক না। কেন বলছি যে এটা দেখেন, এখন বাংলাদেশে এবং এশিয়ান দেশে এখন কিন্তু এটা স্প্রেড করছে।
এবং খুব র্যাপিডলি স্প্রেড করছে। ওদের টেম্পারেচার কিন্তু আমাদের এখানকার টেম্পারেচার থেকে অনেক বেশি, কিন্তু সেটা যদি এটা টেম্পারেচার রিলেটেড হলে ওদের ইনসিডেন্সটা আরো কম থাকার কথা ছিল, You're right. সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং এটা উইন্টার কান্ট্রিতে আমাদের এখানে চায়নাতে যখন শুরু হয়েছে সেটা ডিসেম্বর ছিল, সেই জন্য তখন ওরা চিন্তা করেছিল হয়তো বা গরম আসলে টেম্পারেচার বেড়ে গেলে এটা ভাইরাসটা লাইফ বাঁচবে না, যেটা বলা হয় 70 ডিগ্রি সেলসিয়াসে ভাইরাসটা মারা যায়। তো এটার উপরে ডিপেন্ড করে মানে একটা হাইপোথিসিস সবাই চিন্তা করছিল, সেটা ভাইরাসটা ভুল প্রমাণ করে দিচ্ছে এখন। আমাদের এখানেও টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কন্ট্রোলটা একটু অন্য ওয়েতে হয়েছে। কিন্তু বাংলাদেশে বা ওই সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ওখানে কিন্তু রেট বেড়ে যাচ্ছে, খুব র্যাপিডলি বেড়ে যাচ্ছে। তো এটা আমার মনে হয় যে টেম্পারেচার রিলেটেড না, এটা একটা হাইপোথিসিস ছিল, যেটা আমরা দেখছি যে এটা কাজ করছে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, ডক্টর মুজিবুর রহমান, আপনাকে জিজ্ঞেস করছি, অনেকের ধারণা আছে যে ইয়াং পিপল যারা অল্প বয়সী তাদের এটা রোগ সংক্রমণ হয় না। ট্রু অর ফলস? এটাও ভুল প্রমাণিত হয়েছে। তবে যারা বয়স্ক 65 এন্ড অ্যাবভ অথবা যাদের আন্ডারলাইং আদার মেডিকেল কন্ডিশন আছে বা কোমরবিডিটি আছে, তাদের মধ্যে সংক্রমণটা সবারই মধ্যে হয়, কিন্তু তাদের মধ্যে হয়তো এটার ম্যানিফেস্টেশনটা আরো মারাত্মক হয়। কিন্তু প্রথম থেকে যেমন আমরা ভেবেছিলাম যে ইয়াং ফিজিশিয়ান যাদের কোনো কোমরবিডিটি নাই তারা এটাতে ইমিউন, তা ঠিক না। হ্যাঁ, ছেলেদের তুলনায় মেয়েরা হয়তো একটু মোর রেজিস্ট্যান্ট টু দ্যাট, এই জন্য মেয়েদের ইনফেকশন রেট কম এবং মেয়েদের ফ্যাটালিটি বা মৃত্যু হারও কম ছেলেদের তুলনায়। কিন্তু কেউই এমন নেই যে এটাতে ভালনারেবল না। আপনারা বাচ্চাদের দেখেছেন, চিলড্রেনরা এফেক্টেড হচ্ছে, ইয়াং অ্যাথলেটিক যারা বাস্কেটবল প্লেয়ার বা ফুটবল প্লেয়ার যারা টোটালি 100% আমার থেকে আপনার থেকে আরো বেশি সুস্থ, তাদেরও এই কোভিড-19 হচ্ছে। সুতরাং আমি মনে করি যে কেউই এটাতে রেজিস্ট্যান্ট নাই। এখন আমাদের কোনো ভ্যাকসিন নাই, আমরা শিওর না যে এটা ইমিউনিটি, হার্ড ইমিউনিটি ডেভেলপ হবে কি না, বা হলেও কবে হবে সেটার ব্যাপারে আমরা শিওর না। সুতরাং আমি প্রত্যেকের যারা এই আজকে এটা শুনছেন তাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব, আপনাকে ধরে নিতে হবে যে আপনিও একজন যার আপনার হতে পারে, এবং এটাও ধরে নিতে হবে যে আপনার আশেপাশে যত লোক আছে কারো না কারো এটা কেউ ক্যারি করতেছে। সুতরাং তার কাছে, সবার কাছে সাবধান থাকতে হবে, নিজেকে সাবধান রাখতে হবে, তাহলে আপনি মোর সেফ থাকবেন। মোর সেফ 100% পুরোটাই গ্যারান্টি নাই, তারপরে বলবো যে সাবধানতার মাইন্ড নাই। প্রথমে এরকম একটা ধারণা ছিল যে যাদের বয়স 60-এর ঊর্ধ্বে তাদের বেশি হয়, কিন্তু মিড মার্চের মধ্যে দেখা গেছে যারা বয়স 55 এর কম তাদের মধ্যে এটা সংক্রমণ হচ্ছে। আমাদের হসপিটালে যারা আমরা দেখছি 21 বছরের ইয়াং ছেলে করোনা ভাইরাসে মারা গেছে, কিছুই নাই তা। হ্যাঁ, আমরা আরো একটা জিনিস আমরা এখানে একটু বলতে ভুলে গেছি। আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেক পেশেন্ট আসে নিউ অনসেট ডায়াবেটিস নিয়ে অথবা ডায়াবেটিক কেটোসিস নিয়ে, তাদের কোনোদিন ডায়াবেটিস ছিল না, এবং আমরা দেখছি যে তাদের এই করোনা ভাইরাস এফেক্টের জন্য তাদের ডায়াবেটিস হয়। আলটিমেটলি বায়োপসি করে দেখা গেছে যে প্যানক্রিয়াসে আইলেট সেলে এই করোনা ভাইরাস এফেক্ট করে। হ্যাঁ, যদি আমরা পুরোপুরি প্যানক্রিয়াটাইটিস দেখিনি, কিন্তু ডায়াবেটিস, নিউ অনসেট ডায়াবেটিস আমরা পাচ্ছি বেশ অনেকগুলো কেস। তো এই ভাইরাসে, যেটা কিছুক্ষণ আগে আমাদের ডক্টর বানু বলেছে, এটা বডি এমন কোনো জায়গা নাই যেখানে এটা এফেক্ট করে না। এটা এমন একটা ভাইরাস যে যেহেতু এই রিসেপ্টর আছে আমাদের বডির সমস্ত টিস্যুতে, এবং পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মোর আছে এই রিসেপ্টরটা, এই জন্য রিলেটিভলি মোর পুরুষরা এফেক্টেড হচ্ছে বাই দিস ভাইরাস দ্যান উইমেন। So at the end, আমি একটু বলি, this virus is no borders, no boundaries, no races. রাইট, সেটাই ভয়ানক, কারণ এটাতে কিছুতেই বশ মানানো যাচ্ছে না, কোনো মতে এটা লাগানো যাচ্ছে না। আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম মুজিব ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে থাইরয়েডের প্রবলেমও দেখা যাচ্ছে। যাদের থাইরয়েডাইটিস ছিল তারা, অনেক পেশেন্ট থাইরয়েডাইটিস নিয়ে আসছে, ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড, এবং তাদের অন্য কোনো সিম্পটম নাই কিন্তু কোভিড পজিটিভ। তো ইটস ভেরি এটিপিক্যাল, ভেরি এটিপিক্যাল। তাহলে যেটা আমরা বলেছি যে মাল্টি অর্গান, কোনো কিছু সে ছাড়ছে না, কোনো কিছু ছাড়ছে না। এই কারণে তো অবশ্যই একজন আশঙ্কা হবে, উদ্বেগ। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করবো, আমি জানি শুনতে পাচ্ছেন কিনা আমাকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের কিন্তু এটাই প্রথম ভাইরাস ডিজিজ না। আমাদের জীব জগতে বহু বছর, হাজার হাজার বছর ধরে ভাইরাস আছে। মিজলস ভাইরাস, এইচআইভি ভাইরাস, অনেক ধরনের ভাইরাস অসুখ হয়। খুব কম ভাইরাসই আছে যেটা আমরা এই পর্যন্ত পেরেছি জয় করতে।
যেমন ধরেন এইচআইভির উপরে অনেক বছর ধরে চেষ্টা করছে ভ্যাকসিন বের করার জন্য, এখনো বের করতে পারে না। আমরা লাকি মিজলসের ভাইরাস, পলিও ভাইরাসের এগেইনস্ট আমরা প্রোটেকশন পেয়েছি ভ্যাকসিন নেওয়াতে। ভ্যাকসিন না থাকলে আবার আপনার মিজলস হবে। সুতরাং এই ভাইরাসটাকে ধরে নিতে হবে, যেটা আপনি আগে একসময় ডাব্লিউএইচও কথা বলেছিলেন, যে এটা আমাদের সাথে থাকবে। কতদিন থাকবে? অনেকদিন থাকবে। এবং আমাদের শিখতে হবে, যেমন আমরা অন্যান্য যে এইচআইভির ব্যাপারে যেমন ধরেন আমরা জানি এইচআইভি প্রোটেকশন, সেক্স প্রোটেকশন নিলে এইচআইভি সংক্রমণটা আপনার না হওয়ার চান্সটা বেশি। ঠিক একইভাবে এটাও ধরে নিতে হবে যে আমরা যদি মাস্ক পরি, আমরা যদি ঘন ঘন সাবান দিয়ে বা অ্যালকোহল দিয়ে হাত ধুই এবং ফোমাইট যেগুলো আছে সেগুলো আমরা টেক কেয়ার করি, তাহলে একইভাবে যেভাবে আমরা এইচআইভি ডিজিজ বা অন্যান্য ডিজিজ ভাইরাস থেকে যেখানে আমরা সংক্রমণ যাতে না হয় যে প্রোটেকশন নিই, এটার উপর প্রোটেকশন নিতে হবে এবং এটা আমাদের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে হবে যাতে করে এটার এফেক্টটা কম হয়। এবং ভবিষ্যতে যদি একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে তাহলে হয়তো আমরা অনেক অংশে বেঁচে যাব। কিন্তু এটা বলা যাচ্ছে না যে এটা কবে হবে, কি হবে। ধরে নিতে হবে যে আগামী 2-3 বছর এটা আমাদের সমাজে আমাদের সাথে থাকবে এবং ওইভাবে আমাদেরকে চলতে হবে। ধন্যবাদ ডক্টর মুজিব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইউকে, ইউনাইটেড কিংডম থেকে খাতামুন চৌধুরী। উনি লিখেছেন, ওয়াচিং ফ্রম ইউকে, ভেরি ইনফরমেটিভ প্রোগ্রাম, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ টু, যে আপনারা এতে উপকৃত হচ্ছেন। তো ডক্টর মনোয়ারা বেগম, আপনার কাছে আমি আসছি ওই যে কোপিং স্কিলটা নিয়ে। আপনি যদি সংক্ষেপে কয়েকটি পয়েন্ট বলতে পারেন। জি, যেটা বলছিলাম, যেহেতু আমাদের মানে মনে হচ্ছে যে এভরিথিং ইজ আউট অফ কন্ট্রোল, সেজন্য লট অফ এনজাইটি হচ্ছে মানুষের। তো ধরে নিতে হবে যে এনজাইটিটাকে নর্মালাইজ করতে হবে, যে ইট ইজ ওকে টু বি অ্যানশিয়াস, কেননা এভরিথিং ইজ আউট অফ কন্ট্রোল। তখন কিছু জিনিস করতে হবে হোয়াট ইউ ক্যান ব্রিং উইদিন ইউর কন্ট্রোল। যেমন নিজের বডির ইমিউন সিস্টেমটা ভালো রাখার জন্য আমার ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, 7 to 8 hours ঘুমাতে হবে, এক্সারসাইজ করতে হবে। Even though people are social distancing, living at home, they can do that. তারপরে সবার সোশ্যাল ডিস্টেন্সিং এও অনেক সময় মানুষের অনেক রকম এফেক্ট হয়, যেটা আগে বলছিলাম, ডিপ্রেশন হতে পারে। বাট ডিউ টু দ্য সোশ্যাল মিডিয়া, পিপল ক্যান কিপ ইন টাচ উইথ দেয়ার ফ্যামিলি, ফ্রেন্ডস। সুতরাং সেটা করতে হবে। মানুষের চিন্তা করতে হবে অনেক সময় যে উই ক্যান টেক ইট এজ অ্যান অপরচুনিটি। তখন তারা দে ক্যান লার্ন নিউ থিংস, দে ক্যান লার্ন, নতুন একটা রান্না শিখলো বা নতুন একটা ইনস্ট্রুমেন্ট শিখলো বা একটা বই পড়লো বা যার একটা বন্ধুর সাথে হয়তো কয়েক বছর কথা হয়নি তাকে কল দিল, বা এল্ডারলি রিলেটিভ আছে যারা মোর prone to having the infection or get more affected because of comorbidity, ওদেরকে কল দিয়ে একটু সাপোর্ট দেওয়া, ওদেরকে দেখতে যাওয়া, ওদেরকে ফুড নিয়ে যাওয়া, to help them if they are living alone especially. এইসব জিনিস করলে then they will try to at least contain their anxiety. আচ্ছা ডক্টর মনোয়ারা বেগম, আরেকটা জিনিস ওটা আমরা পরে আলাপ করবো, কিন্তু এই প্রাদুর্ভাবে দেখা গেছে যে এডিকশন বেড়ে গেছে, অ্যালকোহল এন্ড ড্রাগ এডিকশন এবং ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি গত বছরে এই ডোমেস্টিক ভায়োলেন্স সম্পর্কে বলেছিলেন। এটা বলতে গেলে এটা আমাদের দ্বিতীয় দফা বৈঠক, আরো চলবে। দেখি সময় থাকলে আমি আপনার কাছে ফিরে আসবো এডিকশন নিয়ে। তা আরেকটা যেটা ফ্যালাসি বা একটা মিথ, সেটা হচ্ছে ডক্টর কানিস, আমি জিজ্ঞেস করবো, সোশ্যাল ডিস্টেন্সিং একবার আক্রান্ত হয়ে গেলে তো সোশ্যাল ডিস্টেন্সিং এর দরকার নেই, সেটা কি ঠিক কি ভুল? ওকে, আমি এই আপনার কোশ্চেনটা, থ্যাংক ইউ। আপনি যে কোশ্চেনটা করছেন আমি একটু অন্যভাবে আপনাকে অ্যান্সারটা করি, মানে একটু অন্য দিক থেকে, আপনি যেভাবে বলছেন অন্য দিক থেকে শুরু করি। ধরে নিচ্ছি একজনের ইনফেকশন হয়েছে, আমাদের মুজিব ভাই, আমরা গ্ল্যাড, থ্যাংক আল্লাহ যে মুজিব ভাই আমাদের মধ্যে আবার সুন্দরভাবে একইভাবে ফিরে আসছেন, আলহামদুলিল্লাহ। তো এখন যারা ইনফেকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করে, প্রথমে আইজিএম অ্যাকিউট ইনফেকশন যেটা অ্যান্টিবডি, তারপরে আইজিজি চলে আসে। কিন্তু আইজিজিটা হচ্ছে প্রোটেক্টিভ, হ্যাঁ, কিন্তু ওটা টাইটার একটা ব্যাপার আছে, কতটা লেভেলে টাইটার হচ্ছে, তো সেটা একটা ব্যাপার আছে। আর ইমিউনিটিটা আমি এখনো বলবো যে আমি এখনো শিওর না এই ইমিউনিটিটা কতটা প্রোটেক্টিভ, কারণ চায়নাতে কয়েকটা কেস দেখা গেছে যে ওরা আবার ওদের ওটা বলা হচ্ছে যে রিএক্সপোজার হয়েছে এবং ওদের ভাইরাসটা ইনফেকশন হয়েছে।
তো সেই জন্য বলা হচ্ছে যে এটা কি মিউটেশনের জন্য, যে ভাইরাসটা ডিফারেন্ট ভাইরাস, মিউটেটেড ভাইরাস, যে আগে যে ভাইরাস এফেক্ট করেছিল যে অ্যান্টিবডিটা তৈরি করতে, ওই অ্যান্টিবডিটা এই ভাইরাসটাকে এফেক্ট করতে পারছে না। তো তারপর ওরা কি করলো, স্টাডি করলো, কিন্তু ওদের সিমটমটা অনেক মাইল্ড ছিল। যারা রিইনফেক্টেড হলো প্রথমবার তাদের যে সিমটমটা ছিল, পরের বার সিমটমটা অনেক মাইল্ড ছিল। তারপর ওরা চেক করলো যে দেখি কোনো জেনেটাইপ মানে কোনো মিউটেশন আছে কিনা। তো ওরা চেক করে কেসেস, কয়েকটা কেস স্টাডি করে দেখলো যে ওরা দুইটা টাইপ পেয়েছে। একটা হচ্ছে এল টাইপ, which is more common, responsible for 70% of the infection in China. আরেকটা টাইপ ওরা পেয়েছে, সেটা হচ্ছে যে এস টাইপ, যেটা হচ্ছে রেসপন্সিবল ফর 30% অফ দ্য ইনফেকশন ইন চায়না। তো এবং এটা এল টাইপটা হচ্ছে মোর সিভিয়ার দ্যান দ্য এস টাইপ। ওকে, তো এখন ওরা কিন্তু আর এরপরে কিন্তু আমাদের মিউটেশনের উপরে আমরা তেমন আর কোনো মেজর মিউটেশন আমরা পাইনি। সো এখনো বলতে পারছি না যে আমাদের এটার উপরে আমাদের এখন কিছু অবজারভেশন করতে হবে, দেখতে হবে। একটু আর্লি, এখন আর্লি স্টেজে, যে এখন বলা যাচ্ছে না যে এই অ্যান্টিবডিটা একবার ইনফেকশন হয়ে যাওয়ার পরে সে ইমিউন কিনা। যেমন ধরেন আমাদের যদি স্মল ভ্যারিসেলা হয়, মিজলস হয়, আমাদের একটা ইমিউনিটি ডেভেলপ করে, তাই না? ওই যে প্রোটেক্টিভ থাকে, বলা হয় যে লাইফ লং, ইভেন দো ইটস নট লাইফ লং। তো এখন করোনা ভাইরাসে এই যে অ্যান্টিবডিটা হচ্ছে, এটা কি প্রোটেক্টিভ? এটা এখনো বলা যাচ্ছে না। হয়তো আমাদের আরো কিছু অবজার্ভ করতে হবে, দেখতে হবে, ভাইরাসের মিউটেশন প্যাটার্নটা দেখতে হবে, তারপরে আমরা বলতে পারবো। কিন্তু এখন পুরোপুরি ওরকম 100% গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে এটা প্রোটেক্টিভ কিনা 100%। আমি একটু বলি ডক্টর বানু, আমার একটা পেশেন্ট, relatively they came in for antibody testing and happens to be a diarrhea for last 2 days. So out of curiosity, the parents want the test both. So I have done the both test and it happens to be positive for antibody IgG as well as corona RNA PCR. So what is going to be your advice in such a case? এটা আমি এখনো ওইভাবে ফুল এক্সপার্টিস হিসেবে বলতে পারবো না, কারণ আমাদের কাছে এভিডেন্স নাই। তো বেসড অন দ্য ক্লিনিক্যাল অবজারভেশন, মানে আমরা যেটা দেখছি এখনো, সেটা হচ্ছে যে আপনার টাইটারটা দেখা দরকার ছিল আইজিজি এবং আইজিএম, এটা কিন্তু ওভারল্যাপ করে, মানে মানে সার্টেন পিরিয়ড অফ টাইম আইজিজি এবং আইজিএম ওভারল্যাপ করে, কিন্তু আইজিএমটা নেমে যায়, মানে লেভেলটা ফল করে এবং আইজিজিটা পারসিস্ট করতে থাকে। এখন ওটা অ্যান্টিবডির লেভেলটা, টাইটারটা কেমন আছে, ওটা একটা ফ্যাক্টর। আর এই যে ভাইরেমিয়াটা, যেটা যার জন্য আপনার পিসিআরটা পজিটিভ হচ্ছে, এই ভাইরেমিয়াটা কিন্তু মানে 14 ডেজ না, আমরা একটা স্টাডিতে দেখা গেছে যে এটা 24 থেকে ইভেন 42 ডেজ পর্যন্ত ভাইরেমিয়াটা থাকে। আর ভাইরেমিয়াটা থাকলে পিসিআর পজিটিভ হচ্ছে। কিন্তু ওই ভাইরেমিয়া থাকা, এখন হচ্ছে কোশ্চেন হচ্ছে যে ভাইরেমিয়া থাকলেই কি সেই পেশেন্টটা ইনফেকশাস, মানে ওকে, তখন ওই যে ওই শেডিংটা, কিন্তু ভাইরেমিয়া মানে ভাইরাসটা আছে, তার মানে ভাইরাসটা শেডিং হচ্ছে, তার রেসপিরেটরি সিক্রেশনে আসছে, স্যালাইভাতে আসছে, স্পেশালি দ্য রেসপিরেটরি সিক্রেশনে আসছে। কিন্তু ওরা আবার দেখছে যে 20 মানে আপনার 14 ডেজের পরে গিয়ে যাদের ভাইরেমিয়া মানে পিসিআর পজিটিভ হচ্ছে, তার মানে ভাইরেমিয়া আছে, কিন্তু ওদের ইনফেক্টিভিটিটা অনেক লো। হ্যাঁ, কিন্তু simplified করে দিতে হবে। আমি মনে করি যে I think you will agree with us that they should be still be wearing masks and gloves and take all the precautions that we are daily doing. Yes, এইটা দেখা যায়। এখানে আমি এখানে একটু অ্যাড করি, আপনার পিসিআর যে টেস্টটা, পিসিআরটা কিন্তু আসলে আরএনএ বা ডিএনএ এটার একটা পার্টিকুলার মানে ফ্র্যাকশন হলেও পিসিআর পজিটিভ হবে। এখন একটা ডেড ভাইরাস, রাইট, তার যে আরএনএটা আছে, ভাইরাসটা হলো ডেড, কিন্তু আরএনএ ফ্র্যাকশনটা যদি থাকে এবং সেটা যদি পিসিআর করে, সেটা পজিটিভ আসবে। তো পিসিআর এ পজিটিভ হওয়া মানে এই অর্থাৎ এই নয় যে তার লাইভ ভাইরাস আছে। এটা টিভিতে একটা টেস্ট করি আমরা পিসিআর দিয়ে, এটা আমরা প্রায় দেখি যে টিভির মধ্যে অনেকদিন পর্যন্ত পজিটিভ থাকে বিকজ অফ দ্য ডেড টিভি জার্মের জন্য। একইভাবে পিসিআর এর সিস্টেমটা এরকম, আমরা যদি পিসিআর ছাড়া অন্য টেস্টে যেতে পারি, তাহলে হয়তো আমরা মাচ বেটার হবে টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার ভাইরাস ইজ এ লাইভ ভাইরাস। তবে এটা দেখা গেছে যে দ্বিতীয়বার ইনফেক্টেড হলে সেটা সিভিয়ারিটি অনেক কম হয়। আমি এর দ্বিতীয় প্রশ্নে যাই, যে আরেকটা লোকের ধারণা আছে যে যেসব কমন সিমটম, ফিভার, কফ, শর্টনেস অফ ব্রেথ, হ্যাঁ, মানে শ্বাসকষ্ট, যে এইসব উপসর্গ না থাকলে তার করোনা হয়নি, কোভিড-19 আক্রান্ত হয়নি।
এটা কি সত্যি কি মিথ্যা বলে? এটাও ভুল ধারণা। যেমন আমি একটু আগে বললাম যে আমরা পেশেন্ট দেখতে পাচ্ছি নিউঅন্সের ডায়াবেটিস নিয়ে, তারা আর কিছুই নাই, শুধু ডায়াবেটিস নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট আসছে থাইরয়েড ফাংশনের প্রবলেম নিয়ে, আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট আসতেছে কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে অথবা সিভি অথবা মানে আপনার স্ট্রোক নিয়ে বা এমআই নিয়ে, তার অন্য কোনো সিমটম নাই। তো এটা কোনো ইয়ে না যে প্রত্যেকেরই কাশি থাকতে হবে, গলা ব্যথা থাকতে হবে, শ্বাসে কষ্ট থাকতে হবে, নট নেসেসারি। In the adult cases, those, and in the pediatrics group, we have seen abdominal pain, rash, Right. Diarrhea. so Diarrhea, headache. abdominal তার pain. মানে এটা কোনো এখন আরো দেখা গেছে যে পায়ের মধ্যেও এই উপসর্গ দেখা গেছে যে ক্লটিং হয়েছে। মানে এখন নানাভাবে এটা দেখা দিতে পারে। Skin আরেকটা rash নিয়ে আসছে। অনেক আরেকটা সময় skin rash নিয়ে আসছে। হ্যাঁ। আরেকটা যেটা সবাই জিজ্ঞেস করে যে আমি কি আমার পেট আমার পোষা প্রাণীর থেকে কি আমি সংক্রমিত হতে পারি কিনা, এই ব্যাপারে কেউ যে কোনো উত্তর দিতে পারে। প্রশ্নটা কি বুঝতে পারিনি। আমি প্রশ্নটা বুঝিনি। বলছেন Domestic animal থেকে হতে পারে কিনা? রাইট, মানে পেট আপনার পোষা কুকুর হোক, Bird, হোক, হ্যাঁ, এগুলো থেকে কি আপনি সংক্রমিত হতে পারেন কিনা? এটা উত্তর দিই। যেমন ধরেন একটা যেমন মানুষ থেকে অ্যানিমেলে যেতে পারে। আপনারা জানেন ব্রঙ্কস জুতে টাইগারের কাছে গেছে জু কিপারের কাছ থেকে, লায়নের কাছে গেছে জু কিপারের কাছ থেকে। একইভাবে একটা অ্যানিমেলে যদি থাকে সেটা সংক্রমণ হতে পারে, কারণ এটা যেহেতু এয়ারবর্ন। আপনার যদি একটা কুকুর থাকে বা একটা বিড়াল থাকে বাসায়, এবং সেটা যদি শ্বাস প্রশ্বাসের সাথে যদি মানুষের মতো হাঁচি দেয়, কাশি দেয় এবং বার্ক করে, ন্যাচারালি ওইটা এয়ারবর্ন হিসেবে আসবেই। এটা এমন কোন এটা তো আপনারা জানেন এই করোনা ভাইরাসের মেইন প্রিজার্ভার হলো ব্যাট, যেটা ম্যামাল, সেখান থেকে এটা প্রথম আসছে। তো এবং চায়নাতে যে ওয়েট মার্কেট আছে সেখানে ওই অ্যানিমেলের কাছ থেকে কিন্তু মানুষের কাছে আসছে, আর মানুষের কাছ থেকে আবার অ্যানিমেলের কাছে যাচ্ছে। সুতরাং এটা ক্রস হবে। হ্যাঁ, বাসায় পেট থাকলে যদি আপনার পেট যদি আপনার কাছ থেকে পায়, সেটা আবার আরেকজন কাছে পেট দিতে পারে। এটা এখানে কোনো শিওর করে বলা যাবে না যে না পেট এটা সংক্রমণ স্প্রেড করবে। আমরা প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আরেকটা যেটা প্রশ্ন থাকে অনেকের যে বাইরে যাওয়ার নিষেধ, যে আমরা বাইরে যাই সেখান থেকে আমরা সংক্রমিত হতে পারি, রাইট রং? মানে বাইরে যাওয়া আর কি, ঘরের বাইরে গেলে কি আপনি ইনফেক্টেড হতে পারেন কিনা? ঘরের বাইরে ডিপেন্ড করে যে আপনি যদি ফ্রেশ এয়ার নিতে চান, যাবেন না যেখানে আরো লোক আছে, একটা ক্লোজ থাকে, যেমন একটা স্টোরে যাওয়া বা একটা খেলার মাঠে যাওয়া যেখানে আরো অনেক লোক আছে, বা স্কুলে কলেজে যেখানে আরো লোক আছে, সেখানে আপনি জানেন না কার আছে, এবং যে ক্যারি করতেছে সেও জানে না যে সে ক্যারি করতেছে। এটার প্রবলেম। অ্যাটলিস্ট ফার্স্ট ফিউ ডেজ যে ক্যারি করে জার্মটা, সেও জানে না যে সে ক্যারি করতেছে কিনা। আপনি যদি তাদের সংস্পর্শে যান তাহলে অবশ্যই আপনার চান্স রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। আদার হ্যান্ড আপনি যদি ধরেন আপনি বাসার পিছনে খোলা মাঠে হাঁটতে গেলেন, ওই বাইরে যে গেলে আপনার সাথে সাথে যে করোনা ভাইরাস ঢুকে যাবে আপনার ভিতরে, তা নয়। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে যারা ঘরের ভিতরে আছে তাদের আসলে মাঝে মাঝে বাইরে ফ্রেশ এয়ার নিতে যাওয়া উচিত, এবং যদি তারা ক্রাউডে না যায় দ্যাট ইজ ওকে। যেমন আমিও হাঁটতে যাই আমার নেইবারহুডে, একটু মাস্ক পরে হাঁটতে যাই, হাঁটাটা নিরাপদ। ঠিক আছে, আমাদের সময় শেষ হয়ে এলো। আর একটা কমেন্ট আসছে বিশ্বজিৎ রয়, থ্যাংকস ডক্টর ফারুক আজম ফর হোস্টিং and thanks Channel 52 for arranging such a useful program. Keep it up. Watching from New Jersey, Ataman Chaudhary, enjoying your valuable discussion. অনেক ধন্যবাদ আর আপনারা যারা দেখছেন আর আপনারা যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে এলো, আমরা হয়তো আবার দেখা হবে, এবং আমরা দর্শকদের বলবো আপনারা সাবধানে থাকবেন। যদিও করোনা ভাইরাস কিছুটা সীমিত হয়ে আসছে, কিন্তু সেটা সম্পূর্ণ যায়নি। যেটা আমরা আগেও বলেছি, এই ভাইরাসের সঙ্গে আমাদের থাকতে হবে, এবং এই ভাইরাস সঙ্গ খুব পছন্দ করে। সেই জন্য ওই যে আপনি তাদের এসে ভাইরাসকে সেই সুযোগ দেবেন না, যেখানে ভিড়, যেখানে জনতা,
যেখানে ডেন্সিটি আছে এসব জায়গাগুলো পারলে পরিহার করুন এবং সব সাবধানতা যেগুলো বলা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রক থেকে, ডাক্তারদের থেকে, সিডিসি থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেগুলো মেনে চলুন। আপনারা সবাই ভালো থাকবেন। Thank you. Thank you. Thank you, Channel. Thank you. Thank you, Dr. Azam, for inviting us. থ্যাংক ইউ। Thank you, everybody. Thank you, Channel 52. Thank you. Thank you, Channel Channel 52. Thank you. Thank you, Channel 52.